দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। আর শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্রে আজ দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্ক। করোনা পরিস্থিতিতে প্রচারণার বড় মাধ্যম বিজ্ঞাপন। মহামারী নিয়ন্ত্রণে সব দেশে টিকা সরবরাহ সর্বোত্তম উপায় বলল WHO। করোনাকালে ধনীদের সম্পদ বেড়েছে $10 ট্রিলিয়ন। নাগর্নো কারাবাখ সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় তুরস্কের অসন্তোষ। আলোচনায় বসতে আর্মেনিয়ার শর্ত। দর্শক, এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যে আজ মুখোমুখি হচ্ছেন দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। ইউটার সল্ট লেকে ডেমোক্রেট কমলা হ্যারিস এবং রিপাবলিকান মাইক পেন্সের বাকযুদ্ধ দেখবে মার্কিনীরা। মূল ইস্যু করোনা ভাইরাস, গুরুত্ব পাবে ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতাও। হাসপাতাল থেকে ফেরার পরদিনই প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশগ্রহণে আগ্রহের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের টুইট। অবশ্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জানিয়ে দিয়েছেন, বিশেষজ্ঞরা নিরাপদ বলে নিশ্চিত করলেই কেবল বিতর্কে অংশ নেবেন তিনি। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা কেমন তা সঠিক জানি না। বিতর্কের জন্য আমিও মুখিয়ে আছি। তবে এই মুহূর্তে যেসব প্রোটোকল জরুরি তা অবশ্যই নিশ্চিত করতে হবে। 15 অক্টোবর দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক যখন অনিশ্চিত, তখন সবার নজর রানিং মেটদের দিকে। ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে এর আগে কখনোই এতটা উত্তেজনা ছিল না। ইউটার সল্ট লেক সিটিতে বাকযুদ্ধের জন্য প্রস্তুত দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও মাইক পেন্স। প্রেসিডেন্ট আমাকে ইউটার দিকে নজর দিতে বলেছেন। আমরা ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের জন্য প্রচণ্ড আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এবারের মতো আর কোনো নির্বাচনে রিপাবলিকানদের প্রতি এতটা স্পষ্ট সমর্থন ছিল না। আমি জনগণের কাছে আগামী 4 বছরের পরিকল্পনা তুলে ধরতে চাই। দুজনেই তুখোড় বক্তা হলেও 55 বছর বয়সী কমলা হ্যারিসের জন্য নির্বাচনী বিতর্ক একদমই নতুন অভিজ্ঞতা। সে তুলনায় অভিজ্ঞ 61 বছরের মাইক পেন্স। স্বাভাবিকভাবেই করোনা ভাইরাস ইস্যুতেই চাপে ফেলার চেষ্টা করবেন কমলা। আমার মনে হয় দুর্দান্ত একটা বিতর্ক হবে। কমলা হ্যারিস দারুণ রাজনীতিবিদ। 2016 সালের পারফরমেন্সের ভিত্তিতে মাইক পেন্সকেও দুর্বল ভাবার কারণ নেই, যদিও তার উপর চাপ থাকবে বেশি। অনেক বিষয়ে জবাবদিহিতা করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্প পেন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলবেন কমলা। প্রেসিডেন্টের করোনা সংক্রমণের পাশাপাশি আক্রান্ত রিপাবলিকান শিবিরের অনেকেই, তাই এবারের বিতর্ক ঘিরে নেওয়া হয়েছে বিশেষ স্বাস্থ্য সতর্কতা। সঞ্চালক হিসেবে থাকবেন ইউএস টুডের সাংবাদিক সুজান পেজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে মহামারী চলাকালে নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম বিজ্ঞাপন। টেলিভিশনের পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোয় কোটি কোটি ডলার খরচ করে বিজ্ঞাপন প্রচার করছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয় সশরীরে নির্বাচনী মাঠে নেই ডোনাল্ড ট্রাম্প। তাই বলে থেমে নেই প্রচারণা। কিপ আমেরিকা গ্রেট স্লোগানে রিপাবলিকান প্রার্থীর প্রচারের বড় হাতিয়ার এসব বিজ্ঞাপন। কম যান না ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনও। $100 কোটি খরচ করে তুলে ধরা হচ্ছে প্রেসিডেন্টের নানান ব্যর্থতা। দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের অন্যতম অনুষঙ্গ বিজ্ঞাপন। মহামারী পরিস্থিতিতে শারীরিক দূরত্ব রক্ষার বাধ্যবাধকতায় এবার বিজ্ঞাপনের গুরুত্ব বেড়েছে বহুগুণ। মূলধারার গণমাধ্যম টেলিভিশন, রেডিওর পাশাপাশি প্রার্থীরা বিপুল পরিমাণ বিজ্ঞাপন দিচ্ছেন গুগল, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে। ইশতেহার উন্নয়নের ফিরিস্তি, বিরোধী পক্ষের ব্যর্থতা, দুর্বলতা, এমনকি ব্যক্তিগত আক্রমণ। কি নেই এসব বিজ্ঞাপনে? স্লিপি জো বিশেষণে বার্ধক্য স্পষ্ট হওয়া ডেমোক্রেট প্রার্থীকে খোঁচা দিতেও ছাড়ছেন না ট্রাম্প শিবির। বাইডেনের বিরুদ্ধে চীন সম্পৃক্ততা, অভিবাসন এবং সন্ত্রাসবাদকেও ইস্যু করা হচ্ছে বিজ্ঞাপনে। মানুষের আবেগকে পুঁজি করে প্রচারণা চালানো সবচেয়ে সহজ। এই কাজটাই করেছেন দুই প্রার্থী। তারা মানুষের ভয় আর আতঙ্ককে ব্যবহার করছেন, আর এক্ষেত্রে নিরাপত্তা, বর্ণবাদ, সংস্কৃতিকে ইস্যু করা হচ্ছে।
ট্রাম্প অসুস্থ হওয়ার পর ব্যক্তিগত আক্রমণের বিজ্ঞাপনগুলো বন্ধ রেখেছে বাইডেন শিবির। প্রেসিডেন্টকে ঠেকাতেই বিজ্ঞাপনে তাদের মূল অস্ত্র বর্ণবাদ, অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, মানবাধিকার পরিস্থিতি এবং স্বাস্থ্য খাতের ব্যর্থতা। To this country, we choose Joe Biden to lead us all towards that American promise together. এবারে নির্বাচনী বিজ্ঞাপনের ব্যয় রেকর্ড $700 কোটি ছাড়াবে বলে ধারণা নির্বাচনী পর্যবেক্ষকদের। মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিশ্বজুড়ে 10,55,000 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন 5,500 মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত 3 লাখেরও বেশি। মোট শনাক্ত 3,61,00,000 কাছাকাছি। দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। একদিনে 991 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1,05,000-এর মতো। মঙ্গলবারও 72,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। 800-র মতো মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মারা গেছেন 790 জন। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আবারও 10,500 রোগী শনাক্ত হলো একদিনে। দ্রুত জনজীবন স্বাভাবিক করতে সব দেশে পৌঁছাতে হবে করোনার টিকা। গুটি কয়েক নয়, বরং প্রত্যেক দেশে কিছু সংখ্যক মানুষকে টিকা দেওয়া গেলে সহজ হবে মহামারীর নিয়ন্ত্রণ, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে স্বাস্থ্যবিধি শিথিল রেখে বিকল্প উপায়ে মৃত্যুহার 1% নিচে নামাতে ব্যবস্থা নিচ্ছে ভারত। চলতি সপ্তাহেই বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনা ভাইরাসে প্রাণহানি 1 লাখ ছাড়ায় ভারতে। মৃত্যুহার ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি খুলে দেওয়া হচ্ছে। খেলার মাঠ, পার্কে যাওয়ার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে আগেই। এখন সিনেমা হলের মতো বদ্ধ বিনোদন কেন্দ্রগুলো চালুর অনুমতি দিয়েছে প্রশাসন। এসব সিদ্ধান্তে আরও কঠিন হবে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ। কিন্তু ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বিকল্প উপায়ে সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণের পরিকল্পনা আছে তাদের, যদিও জানায়নি সে পন্থা। पिछले 2 सप्ताहों में प्रतिदिन গেল 2 সপ্তাহ প্রতিদিন দেশ জুড়ে হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 10 লাখের নিচে ধরে রাখা গেছে। এখন মৃত্যুহার নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারগুলোর সাথে আলোচনার ভিত্তিতে করণীয় ঠিক করছি। 1% নিচে মৃত্যুহার নামিয়ে আনাই লক্ষ্য। विशेष उपाय किए जाने चाहिए। এদিকে মহামারী নিয়ন্ত্রণে নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য হলেও সব দেশে টিকা সরবরাহই সবচেয়ে ভালো উপায় বলে মনে করছে WHO। কিছু দেশের সব মানুষকে টিকা দেওয়ার বদলে সব দেশের কিছু মানুষকে টিকা দেওয়া উত্তম বলে মনে করছি। এজন্য রাজনৈতিক কিছু জটিলতা তৈরি হতে পারে, কিন্তু মানুষকে এটা বোঝানো দরকার যে সব দেশে প্রতিষেধক পৌঁছানোর অর্থ হলো বিস্তীর্ণ এলাকা জুড়ে মহামারী নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা, বাণিজ্য বিনিয়োগ এবং দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার করা। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রের মাত্র 3 রাজ্য টেক্সাস, মিসৌরি আর সাউথ ক্যারোলাইনায় গেল 1 সপ্তাহে সংক্রমণের হার কিছুটা কমেছে। আক্রান্তের সংখ্যা কোটির ঘর ছুঁই। আঞ্চলিকভাবে সংক্রমণের শীর্ষ লাতিন আমেরিকায়। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাস মহামারীতে ধনকুবেরদের সম্পদ বেড়েছে $10 ট্রিলিয়ন বেশি। সম্প্রতি সুইস ব্যাংক UBS এই তথ্য প্রকাশ করে। বছরের দ্বিতীয় প্রান্তিকেই বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের পরিমাণ বেড়েছে 27% বেশি। একই সময় বিশ্বজুড়ে লাখো মানুষ হারিয়েছেন তাদের আয় রোজগার। মহামারীর বিস্তার রোধে মার্চে লকডাউন হয় বেশিরভাগ দেশে। সে সময়ে অনলাইনের সর্বোচ্চ বাণিজ্য করে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো, আধিপত্য বিস্তার করে পুঁজিবাজারে। সুইস ব্যাংকটির তথ্য অনুসারে আমাজনের মালিক জেফ বেজোস বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী। তার সম্পদের পরিমাণ $189 বিলিয়ন, যার $74 বিলিয়ন তিনি আয় করেছেন মহামারী চলাকালে। জিন সম্পাদনায় নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য এবছর নোবেল পেলেন 2 জন নারী রসায়নবিদ। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স এই ঘোষণা দেয়। বিজয়ীরা হলেন 56 বছর বয়সী মার্কিন বায়োকেমিস্ট জেনিফার এ ডাউটোনা এবং 51 বছরের ফরাসি জিন গবেষক ইমানুয়েল শাহপান্তিয়ার। তাদের উদ্ভাবিত পদ্ধতিটিকে বলা হয় CRISPR। জেনেটিক্যালি মডিফাইড খাবার উৎপাদনের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। তাছাড়াও ত্রুটিযুক্ত জিন বাদ দিয়ে শিশু জন্মদানেও সহায়ক এ পদ্ধতি। ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসায় টিস্যুভিত্তিক পদ্ধতিটি ব্যবহার করেন গবেষকরা। এছাড়াও প্রাণীদেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানবদেহে ব্যবহারের সুযোগ রয়েছে এ পদ্ধতিতে। 2012 সালে উদ্ভাবিত হওয়ার পর এটি নিয়ে ছিল বিস্তর সমালোচনা।
হংকংয়ে নিরাপত্তা আইন এবং উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় চীনের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৩৯টি দেশ। মঙ্গলবার জাতিসংঘে মানবাধিকার বিষয়ক বৈঠকে নিন্দা প্রস্তাব তোলা হয়। বলা হয়, জিনজিয়াংয়ে মুসলিম সংখ্যালঘুদের উপর নিষেধাজ্ঞা সহ তাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দিচ্ছে শি জিনপিং সরকার। এছাড়াও হংকংয়ে নিরাপত্তা আইন চালুর মাধ্যমে দমন পীড়ন চালাচ্ছে চীন। মানবাধিকার রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ারও তাগিদ আসে। নিন্দা জানানো দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউর দেশগুলো। দীর্ঘ ৩০ বছরে আর্মেনিয়া আজারবাইজান সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা শূন্য। মঙ্গলবার এই ক্ষোভ প্রকাশ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, সাময়িকভাবে অস্ত্রবিরতি কার্যকর হলেও এতে সংকটের দীর্ঘস্থায়ী সমাধান আসবে না। এদিকে সমঝোতা আলোচনায় বসতে শর্ত দিয়েছে আর্মেনিয়া। দাবি, বিতর্কিত পার্বত্য এলাকায় ছাড় দিতে হবে আজারবাইজানকে। ১১তম দিনে গড়ালো আর্মেনিয়া আজারবাইজান সংঘাত। সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা থাকলেও নিজ নিজ অবস্থানে অনড় বিবদমান দুপক্ষ। এরই মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল তুরস্ক। বাকু সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সাময়িক অস্ত্রবিরতি বাস্তবায়িত হলেও শান্তি স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। মানবতা বিরোধী অপরাধ করছে আর্মেনিয়া। এটা স্রেফ যুদ্ধাপরাধ। চলমান সংঘাতে বিশ্বকে নির্দোষ সঠিক দেশের পাশে থাকা উচিত। আজারবাইজানের ভূখণ্ড থেকে এত সহজে আর্মেনিয়াকে সরানো যাবে? তুরস্ক মনে করে না রাতারাতি সমাধানে পৌঁছানো সম্ভব। এরদোগান প্রশাসনের শক্ত অবস্থানে আঞ্চলিক ঐক্য ও স্থিতিশীলতা ফিরবে, এমনটাই প্রত্যাশা ইলহাম সরকারের। সারা বিশ্ব দেখুক, ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে একা নয় আজারবাইজান। রাজনৈতিকভাবে ক্ষমতাধর এবং ভ্রাতৃতুল্য তুরস্ক পাশে রয়েছে। আঞ্চলিক ঐক্য এবং স্থিতিশীলতার জন্যও আঙ্কারার এই ভূমিকা গুরুত্বপূর্ণ। অবশ্য আর্মেনিয়ার শর্ত, নাগর্নো কারাবাখ অঞ্চলে পারস্পরিক ছাড়ে আজারবাইজান রাজি হলে শান্তি আলোচনায় বসবে তারা। সংকটের মীমাংসা করতে পারবে এমন দেশকে আলোচনায় চায় আর্মেনিয়া। তুরস্কের মতো যারা বিবাদকে উস্কে দিবে তাদের প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয় হলো, পার্বত্য এলাকার নিয়ন্ত্রণে ছাড় দিতে আমরা প্রস্তুত। শর্ত হলো আজারবাইজানকেও একই নীতিমালা অনুসরণ করতে হবে। আর্মেনিয়া আজারবাইজান সংঘাতের রেশ টানতে হবে প্রতিবেশীদের। মঙ্গলবারও এ আশঙ্কা প্রকাশ করে শান্তি আলোচনার মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। ইলহাম সরকার তাতে প্রচ্ছন্ন সম্মতি জানালেও নিশ্চুপ নিকোর প্রশাসন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কিরগিজস্তানে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কুবাততেক কারানোভ। মঙ্গলবার অব্যাহতি দেন পার্লামেন্ট স্পিকারও। অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন বিরোধী নেতা সাদির জাফারোভকে। রোববারই তাকে কারামুক্ত করে আন্দোলনকারীরা। মঙ্গলবার 13টি বিরোধী দল মিলে গঠন করা হয়েছে কোঅর্ডিনেটিং কাউন্সিল। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে চলছে আলোচনা। এর আগে আন্দোলনের মুখে ফলাফল বাতিল করে দেশটির নির্বাচন কমিশন। ব্যাপক কারচুপির অভিযোগে কয়েকদিন ধরেই উত্তাল কিরগিজস্তান। সিরিয়ার আল বাব শহরে বোমা হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। মঙ্গলবার শহরের বাস স্টপেজের কাছে এই হামলায় আহত হয়েছেন আরও 75 জন। স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট বলছে, ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি ভবন। এছাড়াও আগুন ধরে যায় কয়েকটি গাড়িতেও। হতাহতের মধ্যে নারী এবং শিশু রয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। প্রতিবেশী তুরস্ক বলছে, এলাকাটি আঙ্কারার নিয়ন্ত্রিত হওয়ায় এই হামলা চালিয়েছে কুর্দি সশস্ত্র গোষ্ঠী। উত্তরপ্রদেশে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। মঙ্গলবার বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে বিরোধী দলীয় নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্বল ব্যবস্থাপনার কারণেই নারীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ ভারত। ধর্ষণ রোধ এবং নারী সুরক্ষা দিতে ব্যর্থ নরেন্দ্র মোদী। গেল 14 সেপ্টেম্বর হাথরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করা হয়। 2 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে গোপনে মরদেহ সৎকার করে পুলিশ। তাতে ভারত জুড়ে ছড়ায় বিক্ষোভ। ধর্ষণের এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক হিসেবে অভিহিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
এই সঙ্গে শেষ করছি আজকের যুগ্ম আইডেস্ক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।